সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সালামু আলাইকুম। আপনার সবাইকে ক্যাম্বিয়ান ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। আপনার সাথে আছে আমি তানভীর আহমেদ, প্রভাষক, ক্যাম্বিয়ান কলেজ, চট্টগ্রাম। তো আজকে পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পর্কে, অর্থাৎ পর্যাবৃত্ত গতি কী, এবং এরপর তারা জানতে পারবে সরলছন্দির স্পন্দন সম্পর্কে এবং সরলছন্দির স্পন্দন সম্পর্কিত বিভিন্ন ধরনের রাশি সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন। তাহলে আমরা এখন পাঠ পরিচিতি জেনে নিই। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের অধ্যায়ের নাম পর্যাবৃত্ত গতি, এবং আজকে পাঠ হচ্ছে কি বিভিন্ন ধরনের পর্যাবৃত্ত গতি। শুরুতে আমরা একটু দেখে নিই যে পর্যাবৃত্ততা কাকে বলে। পর্যাবৃত্ততা হচ্ছে যখন কোনো কিছু নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা কি বলতে পারবো, তাকে আমরা পর্যাবৃত্ততা বলতে পারবো। তো এই পর্যাবৃত্ততা হচ্ছে আবার দু ধরনের। একটি হচ্ছে আমাদের স্থানিক পর্যাবৃত্ত গতি বা পর্যায়ক্রম, এবং আরেকটা হচ্ছে কি কালিক পর্যায়ক্রম। তো স্থানিক পর্যায়ক্রমের মধ্যে আমি যদি একটা উদাহরণ দিতে চাইছি স্থান ভিত্তিক, সেটা হচ্ছে আমাদের টাইলসের ডিজাইন। তো এখানে ছবিটা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট দূরত্ব পর আমাদের টাইলসগুলো সজ্জিত। যেমন আমরা দেখি এখানে এই নির্দিষ্ট দূরত্ব পর আরেকটি বা এরপরে আরেকটি, এইভাবে যে সজ্জিত রয়েছে এটি হচ্ছে একটি স্থান বিষয়ক, যার কারণে এটার নাম হচ্ছে কি স্থানিক পর্যায়ক্রম। এবার আমরা কালিক পর্যায়ক্রম দিয়ে যদি দেখতে চাই, তো আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ঘড়ি। তো ঘড়ি সম্পর্কে আমরা সবাই জানি যে ঘড়ি একটি নির্দিষ্ট সময় পর আমাদেরকে টাইম দিয়ে থাকে। যেমন আমি যদি বলি যখন ঘড়িটি যখন 12টা ক্রস করে তখন আমরা বলতে পারি কি, ঘড়ি ঘন্টাকে 12টা ক্রস করবে, আমরা বলি কি সেটা 12টা। এবং এই যে সে 12টা ক্রস করবে তা কিন্তু একটি নির্দিষ্ট সময় পর সে কী করে, সে 12টা ক্রস করে। এই যে পর্যায়ক্রম তাকে আমরা কি বলবো, সময় ভিত্তিক, তাকে আমরা কি বলতে পারি, কালিক পর্যায়ক্রম বলতে পারি। আবার আমরা বলি যে গ্রীষ্মকাল, বর্ষাকাল এগুলো একটু কি বছরের নির্দিষ্ট সময় পর আসে, তারাও কি কালিক পর্যায়ক্রমের অন্তর্ভুক্ত। তাহলে এবার আমরা মূল আলোচনায় চলে যাই যে পর্যাবৃত্ত গতি অ্যাকচুয়ালি কি। তো পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন একটি গতি যা একটি নির্দিষ্ট সময় পর একই পথে একই অবস্থায় ফিরে আসে, এবং তাকে আমরা কি বলতে পারবো, তা হচ্ছে একটি পর্যাবৃত্ত গতি। আমরা এখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূর্যের চারপাশে পৃথিবী ঘূর্ণনশীল। তো এখানে স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল, সামার, অটাম, আবার এখানে উইন্টার। তো এই যে আমরা জানি যে আমাদের কিছু নির্দিষ্ট সময় পর আমরা বসন্ত পাই, আমরা সামার পাচ্ছি, আমরা শরৎকাল পাচ্ছি, আবার আমরা শীতকাল পাচ্ছি। এই যে নির্দিষ্ট সময় পর পৃথিবী সূর্যের চারদিকে আবর্তনের কারণে যে আমরা যে কালগুলো পাচ্ছি, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর। তো এটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতির উদাহরণ। আবার আমাদের সূর্য তারকের চারপাশে ঘোরে, এবং সেটি ঘুরতে কত সময় লাগে, 24 ঘন্টা লাগে, এবং সবসময় ঠিক সেম পরিমাণ টাইমই লাগে। এটা হচ্ছে কি, এটাও একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। আচ্ছা, এবার পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল গতি হচ্ছে বা একটা বিশেষ গতি হচ্ছে সরলছন্দির স্পন্দন। তাহলে আমরা শুরুতে দেখবো যে সরলছন্দির স্পন্দন গতিটা অ্যাকচুয়ালি কী। যখন কোনো স্পন্দন গতি সম্পূর্ণ কণার ত্বরণ, অর্থাৎ তার ত্বরণ যখন, এটা খুব ইম্পর্টেন্ট যে ত্বরণ কথাটি, সাম অবস্থান থেকে এই সরণের সমানুপাতিক। ত্বরণ যখন কী হবে, সরণের সমানুপাতিক হবে। এবং কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যদিও সে সরণের সমানুপাতিক, কিন্তু সে কি, ত্বরণটি সরণের বিপরীতমুখী, তখন তার গতিকে আমরা সরল ছন্দির স্পন্দন বলতে পারবো। এখন আমরা যদি ধরে রাখি যে এ হচ্ছে আমাদের কণাটির ত্বরণ এবং এক্স হচ্ছে তার সরণ, এবং এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখন আমরা সমানুপাতিকের জায়গা যখন আমরা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, =-kx। এখানে কে হচ্ছে একটি ধনাত্মক সমানুপাতিক ধ্রুবক। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ধনাত্মক। দেখেন যদি আমাদের ধ্রুবকটা যদি ঋণাত্মক হয়ে যায়, সেক্ষেত্রে কি দাঁড়াবে, আমরা মাইনাসে প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে যদি প্লাস হয়ে যায়, আমি হয়তো বা আমাদের ত্বরণ যে সরণের বিপরীতমুখী সেটা আমরা বুঝতে পারবো না। তো যার কারণে আমরা এখানে বিশেষভাবে একটি কথা উল্লেখ করে রাখি, আমরা যে ধ্রুবকটি পাচ্ছি সেই ধ্রুবকটি হচ্ছে ধনাত্মক সমানুপাতিক ধ্রুবক। এবার আমরা সরলছন্দির স্পন্দন বিশিষ্ট গতির কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সরলছন্দির স্পন্দন বিশিষ্ট একটা বস্তুর গতি, এটা একটা সরল দোলকের গতি আমরা বলতে পারি, বা একটা দোলন গতি বলতে পারি। আবার আমাদের স্প্রিংয়ের যে গতি সেটা একটি সরলছন্দির স্পন্দনের গতি। আবার দেখা যায় যে আমরা যে গাড়ির যে সিলিন্ডারের গতি সেটাও সরলছন্দির স্পন্দনের গতি। এখানে একটা বেশ লক্ষণীয় যে সরলছন্দির স্পন্দন গতির বেলায় আমাদের বস্তুটি
অর্ধেক পর্যায়কাল যাবে একদিকে এবং বাকি পর্যায়কাল যাবে কি বাকি অংশ দিকে, এবং এই দুটি মিলিকে একটি পর্যায় সম্পন্ন হয়। তো আমরা যদি ধরি যে আমাদের বস্তুটি এখান থেকে তার অবস্থা পরিবর্তন শুরু, এখন তার একটি পর্যায় সম্পন্ন হয়েছে, এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো। এবার আমরা সরলচ্ছন্দের স্পন্দন বিশিষ্ট কোনো কণার গতির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিব। যেমন আমরা বলতে পারি যে এটি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। কারণ কি, যেহেতু একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের বস্তু কণাটি তার অবস্থার পরিবর্তন নির্দিষ্ট সময় পরপরই হচ্ছে, তো সেহেতু এটি হচ্ছে একটি পর্যাবৃত্ত গতি এবং এটি একটি সরলরৈখিক গতি। ত্বরণ হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। আমি তো বলে রাখলাম কিছু আগে যে ত্বরণ হচ্ছে কি সরণ সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ত্বরণ কি একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী। এবং ফাইনালি লাস্ট ওয়ান হচ্ছে কি ত্বরণ সাম্যবিন্দু থেকে সরণ সমানুপাতিক এবং বিপরীতমুখী, যা আমরা তার সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি। এবার আমরা সরলচ্ছন্দিত গতি বিশিষ্ট কোনো কোনো গতির কিছু বিশেষ রাশি সম্পর্কে আমরা জেনে নেব। তো শুরুতে আমরা দেখব যে দশা, যে অ্যাকচুয়ালি দশা দ্বারা আমরা কী বুঝি। দশা হচ্ছে এমন একটি বিষয় যা দ্বারা সরলচ্ছন্দ স্পন্দন বিশিষ্ট কোনো কণার অবস্থান, বেগ, ত্বরণ আমরা ইত্যাদি সম্পর্কে বুঝতে পারি। কারণ আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি বা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েভ যাচ্ছে, একটা ওয়েভ এভাবে যাচ্ছে। তো একটা ওয়েভ, এখন দশা মানে কি? দশা মানে আমরা বলতে পারবো যে এই প্রতিটি, যেমন এখানের মধ্যে এই বস্তুর অবস্থা চিন্তা করি, এই যে তার সরণ হচ্ছে এক অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর তার সরণ হচ্ছে। তার মানে নির্দিষ্ট সময় পর্বত তার সরণটা কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই যে তার যে অবস্থান বা এই কণাগুলো বিভিন্ন জায়গায় জায়গায় তার যে অবস্থান অথবা তার যে বেগ, এই যে ভি বেগ, এবং তার যে সরণ বা তার যে ত্বরণ, এই প্রত্যেকটি বিষয় যখন আমরা জানতে পারবো, তখনই কি হবে, ওই রাশিটাকে আমরা কি বলতে পারবো, তাকে আমরা দশা বলতে পারবো। এরপর আসে পূর্ণদোলন। তো পূর্ণদোলন বিষয়টা আমরা সবাই জানি, যে সহজ কথা যেটা বলবো যে যখন একটি দশা থেকে কার্যক্রম শুরু করে সে পুনরায় সেম দশায় ফিরে আসবে। কি বললাম? সরলচ্ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণা যে কোনো দশা থেকে যাত্রা শুরু করলো এবং সে কী করলো, পুনরায় সে সেম দশায় যদি সে ফিরে আসতে পারে, সে তাকে কি বলবো, তখন একটি পূর্ণ দোলন সম্পন্ন হবে। তো আমি একটা ছবি আঁকি, এটাকে আমি একটি স্টিল পিকচারের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তখন কি দাঁড়াবে, আমি ছবিটি এই পাশে আঁকি। যেমন আমি কি করলাম, একটা পূর্ণদোলন আঁকলাম। তো আমরা দেখতে পাই এই বিন্দু এবং এই বিন্দুটা আমরা একটু খেয়াল করি। এই দুটি বিন্দু যখন আমরা দেখব, এটা এক্সপান্ড করি আমরা, যখন দেখব তখন দেখা যাচ্ছে কি এই বিন্দু এবং এই বিন্দুর দশা সেম। কারণ কি দেখি আমরা, এটা উপরের দিকে যাচ্ছে, এটা আমার উপরের দিকে তার যাত্রা শুরু করছে। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে এখানে আসার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পূর্ণ দোলন। আচ্ছা, এরপর আমরা চলে যাই পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে সহজ কথায় আমাদের কণাটি এখান থেকে এখানে আসতে যে পরিমাণ সময় প্রয়োজন, সেটা হচ্ছে কি পর্যায়কাল। অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলতে পারি। এরপর যে কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে যে সরলচ্ছন্দ স্পন্দন বিশিষ্ট কোনো কণা যখন একক সময়ে যতগুলো সে পূর্ণ দোলন সম্পন্ন করতে পারবে, তাকে আমরা কম্পাঙ্ক বলি। আচ্ছা, এখানে একটা বলে রাখি, পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে কি, পর্যায়কাল আমাদের যদি টি হয়, ক্যাপিটাল টি, আমরা ক্যাপিটাল টি দ্বারা পর্যায়কালকে আমরা প্রকাশ করে থাকি এবং স্মল এফ দ্বারা আমরা কম্পাঙ্ককে প্রকাশ করে রাখি। সেক্ষেত্রে কি দাঁড়ায়, সেক্ষেত্রে দাঁড়ায় টি ইকুয়ালস টু 1/f। অর্থাৎ পর্যায়কাল এবং কম্পাঙ্ক হচ্ছে পরস্পর বিপরীত। ওকে, এবার আমরা আরেকটি রাশি দেখি, যেটা হচ্ছে কি বিস্তার। বিস্তার হচ্ছে কি, সরলচ্ছন্দ স্পন্দন গতিবিশিষ্ট কোনো কণার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ তার যে দূরত্ব, সেটা হচ্ছে কি তাদের বিস্তার। এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সাম্যাবস্থান এবং এখান থেকে যে তার সর্বোচ্চ যে দূরত্ব, এটা হচ্ছে তার বিস্তার। একে আমরা বিস্তারকে আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করে থাকি, অথবা সাম্যাবস্থান থেকে বিপরীত দিকে এটিকে আমরা তার বিস্তার বলে থাকি। এটা হচ্ছে কি ক্যাপিটাল এ। তাহলে আমরা কি বলবো, যে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব, সেটা হচ্ছে তার বিস্তার। আপনারা যদি ছবিটি দেখেন তাহলে বুঝতে পারবেন, এই যে এটা হচ্ছে এই বিন্দুর বিস্তার, এই বিন্দুর বিস্তার হচ্ছে ম্যাক্সিমাম এই পর্যন্ত, এগুলো হচ্ছে কি বিস্তার। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে দেখব, যে সরলচ্ছন্দ স্পন্দন সম্পন্ন কোনো গতিকে যখন আমরা একটা সমীকরণের মধ্যে প্রকাশ করব, এবং যে সমীকরণ হচ্ছে অন্তরক সমীকরণ। আমরা একটা বেশি লক্ষণীয়, যখন আমরা একটা ইনসিডেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব, চেষ্টা করা হয় তাকে জন্য আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো
তো সমীকরণের মাধ্যমে যেটা প্রকাশ করার সুবিধা হচ্ছে আমরা ওখান থেকে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন আমরা কিছুক্ষণ আগে শুধুমাত্র আমরা এটি জানি যে কোনো স্পন্দন গতি বা সরলচন্দিত স্পন্দন সম্পন্ন গতি কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে এই সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, শুধুমাত্র আমরা এটি জানি। আমরা কি জানি যে এ সমানুপাতিক -x। এখন এখান থেকে আমি কণাটির বেগ সম্পর্কে আমি কোনো তথ্য দিতে পারবো না, তার ত্বরণ সম্পর্কে আমরা কোনো ধরনের তথ্য দিতে পারি না। যখন আমরা এই অংশটিকে আমরা আস্তে যখন তার একটা সমীকরণের মাধ্যমে আমরা লিখতে পারবো, তখন দেখা যাবে আমরা তার ত্বরণ, আমরা তার সরণ, তার বেগ এবং ম্যাক্সিমাম বেগ, মিনিমাম বেগ, ম্যাক্সিমাম ত্বরণ, মিনিমাম ত্বরণ সব কিছুকে আমরা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা এখন কি করব, একটা সমীকরণের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা তাহলে দেখি যে এ ইকুয়াল টু কত, -kx, এ হচ্ছে আমাদের ত্বরণ। ওকে, তো আমরা তো জানি যে এ সমানুপাতিক -kx, ফাইন। এখন আবার আমরা জানি যে f সমানুপাতিক কি, ত্বরণ। ওকে, তার মানে বল হচ্ছে ত্বরণের সাথে সমানুপাতিক। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের f সমানুপাতিক -x। যেহেতু বল ত্বরণের সমানুপাতিক, সেহেতু আমরা বলতে পারবো যে কি, ত্বরণ যেহেতু x এর সমানুপাতিক বা বিপরীতমুখী, সেহেতু আমরা বলবো যে বল সমানুপাতিক -x। আচ্ছা, বা তাহলে আমরা আগের মতো করে ধ্রুবক নিয়ে আসি -kx। তো আমরা তো জানি কে হচ্ছে কি, এটা সমানুপাতিক ধনাত্মক সমানুপাতিক ধ্রুবক। এবার আবার আমরা জানি যে f মানে হচ্ছে ma, আবার ma ইকুয়াল টু -kx। তাহলে এবার আমি ত্বরণ একটু আলোচনা করে থাকি। তো আমরা জানি যে ত্বরণ a ইকুয়াল টু dv ডিভাইডেড বাই dt ইকুয়াল টু, আবার আমরা কি জানি, আবার আমরা জানি v ইকুয়াল টু dx ডিভাইডেড বাই dt। তাহলে আমাদের ত্বরণ কি দাঁড়াচ্ছে, d বাই dt dx ডিভাইডেড বাই dt। তাহলে ফাইনাল আমরা পাচ্ছি d স্কোয়ার x ডিভাইডেড বাই dt স্কোয়ার। এখন আমি এই ত্বরণটি যখন এই সমীকরণ বসাবো, সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, বা m ত্বরণ হচ্ছে d স্কোয়ার x ডিভাইডেড বাই dt স্কোয়ার ইকুয়াল টু -k ডিভাইডেড বাই x, বা d স্কোয়ার x ডিভাইডেড বাই dt স্কোয়ার ইকুয়াল টু -k ডিভাইডেড বাই m x। এখন এক্ষেত্রে আমরা k এবং m এর সাথে একটা রাশি জড়িত, যেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তো সেক্ষেত্রে আমরা জানি কৌণিক কম্পাঙ্ক যাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি। ওমেগা হচ্ছে আমাদের কত, ওমেগা হচ্ছে √k ডিভাইডেড বাই m। তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গ করে, সেক্ষেত্রে কী পাবো, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু k ডিভাইডেড বাই m। তাহলে এবার আমরা k ডিভাইড বাই m এর জায়গায় আমরা যখন ওমেগা স্কোয়ার বসাবো, সেক্ষেত্রে আমরা পাবো বা d স্কোয়ার x ডিভাইডেড বাই dt স্কোয়ার ইকুয়াল টু -ওমেগা স্কোয়ার x। সুতরাং ফাইনালি আমরা রেজাল্ট, আমাদের সমীকরণটি দাঁড়াবে d স্কোয়ার x ডিভাইডেড বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে ফাইনালি এই যে সমীকরণটি দাঁড়াচ্ছে যে d স্কোয়ার x ডিভাইডেড বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার x, এই সমীকরণটা হচ্ছে আমাদের সরল ছন্দিনী স্পন্দনের অন্তরীকরণ সমীকরণ, এবং এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই একটু মাথায় রাখবো। এটি যেহেতু আমাদের হলো, এবার আমরা যেহেতু সমীকরণ দাঁড়াচ্ছে আমাদের, তাহলে আমরা জানি যে প্রতিটি সমীকরণেরই আমাদের কিছু সমাধান থাকে। তাহলে এখন আমরা আলোচনা করব কি নিয়ে, আমরা আলোচনা করব যে সরলছন্দি স্পন্দনের অন্তরীকরণ সমীকরণ সমাধান নিয়ে। তো এক্ষেত্রে আমরা জানি যে সরলছন্দি স্পন্দন সমীকরণের অন্তরীকরণের সরলছন্দি স্পন্দনের অন্তরক সমীকরণ সমাধান হচ্ছে কত, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন আমরা একটু প্রমাণ করে দেখব যে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা আসলেই সরলছন্দি স্পন্দন
সমীকরণের অন্তরক সমীকরণের সমাধান কি না। তো এটি প্রমাণ করার জন্য আমরা শুরু করি। তো যাই হোক, দেওয়া আছে আমাদের x ইকুয়াল টু কি, আমাদের x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এবার আমরা x নিয়ে আমরা কাজ করতে থাকবো। তো আমরা কিছুক্ষণ আগে তো আমরা দেখেছিলাম যে আমাদের সমীকরণটা হচ্ছে কি, যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কাকে নিয়ে কাজ করবো, আমি এখানে এক্সকে নিয়ে কাজ করব। তো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মানে হচ্ছে যে আমি এক্সকে দুবার ব্যাককরণ করা লাগবে। তাহলে প্রথমে আমি এক্সকে ব্যাককরণ করব, সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা এক্সকে অবশ্যই টি সাপেক্ষে ব্যাককরণ করব। তাহলে এক্সকে টি সাপেক্ষে ব্যাককরণ করলে আমরা পাচ্ছি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু ডি ডিটি, আমাদের এক্স হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এই যেহেতু ধ্রুবক, আমরা একে অবশ্যই বাইরে রাখবো, দেন পাচ্ছি ডি বাই ডিটি সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন আমরা জানি সাইনকে যখন আমি ব্যাককরণ করব সেক্ষেত্রে সেটা কি হয়েছে, কজ হয়ে যাবে, কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এবং এখানে একটা বেশ লক্ষণীয়, এটা হচ্ছে টি এর সাপেক্ষে ব্যাককরণ, কিন্তু আমাদের এই টি হচ্ছে আমাদের যে কোণটি দশাকোণ দেওয়া থাকে সেটা হচ্ছে কি আর টি এর একটি ফাংশন। তাহলে যেটা এটা ডিরেক্টলি টি না, এই জন্য আমরা ব্যাককরণের নিয়ম অনুসারে আমরা জানি যে ওমেগা টি প্লাস ডেলকে আমরা আরেকবার ব্যাককরণ করা লাগবে। তো যখন আমি আরেকবার ব্যাককরণ করব সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ কজ ওমেগা টি প্লাস ডেল। তো এক্ষেত্রে আমরা জানি আমরা এখানে কি পাবো, ওমেগা যেহেতু ধ্রুবক ওকে সামনে রাখবো, ডিটি বাই ডিটি কি পাচ্ছি, ওমেগা ডিটি বাই ডিটি প্লাস, এবং এই ডেলটা হচ্ছে ধ্রুবক, যেহেতু ধ্রুবকের ব্যাককরণটা হচ্ছে কত, 0। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, 0 ডি বাই ডিটি মানে হচ্ছে 1, তাহলে পাচ্ছি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল। এটাতে আমরা পেলাম কি, একবার ব্যাককরণ করে পেলাম। এবার আমি এক্সকে আরেকবার ব্যাককরণ করব, তো এটা আমি পাশে করছি, আবার টি সাপেক্ষে আমরা ব্যাককরণ করব। তাহলে সেক্ষেত্রে কি পাবো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ডি বাই ডিটি আমরা এবার কি পাচ্ছি, ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা, তো আমরা ওমেগা এ যেহেতু ধ্রুবক ওকে বাইরে নিয়ে চলে আসলাম, এবং আমরা জানি কসকে যখন আমরা ব্যাককরণ করবো সেক্ষেত্রে আমরা কী পাবো, মাইনাস সাইন। ব্যাককরণের নিয়ম অনুসারে কস থিটাকে ব্যাককরণ করলে মাইনাস সাইন থিটা পাওয়া যায়। তাহলে কী পাচ্ছি আমরা, সাইন ওমেগা টি প্লাস ডেল। তো পূর্বের নেই যেহেতু আমাদের ওমেগা টি প্লাস ডেল্টা টি এর একটা ফাংশন, দ্যাট মিনস ওমেগা টি প্লাস ডেল্টাকে আমরা এখানকার মতো করে পুনরায় ব্যাককরণ করতে হবে, এবং পুনরায় ব্যাককরণ করলে সেক্ষেত্রে আমরা কী পাই, শুধুমাত্র আমরা ওমেগা পাই। তাহলে আমি এখানে একবারে লিখে রাখলাম, একবারে সেটাকে ওমেগা লিখে দিলাম। তাহলে পাচ্ছি কি, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এগুলো কী পাচ্ছি আমরা, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কারণ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে কি আমাদের এক্স। তাহলে এখন আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা জানি যে আমাদের ব্যাককরণ সমীকরণের লেফট হ্যান্ড সাইড যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কী পাবো, আমরা জানি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান কত, আমরা পেয়েছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, ইকুয়াল টু আমরা পাবো, কাটারে চলে যাচ্ছে 0। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাম পক্ষ সমান কী পেয়ে যাচ্ছে, আমরা ডান পক্ষ পেয়ে যাচ্ছি। যেহেতু এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা আমরা সমাধানটি ব্যবহার করে আমাদের ব্যাককরণ সমীকরণকে আমরা প্রমাণ করতে পারলাম, সেহেতু আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সরল সন্ধিস্পন্দনের অন্তরক সমীকরণের সমাধান।
আচ্ছা, এবার আমরা মূল্যায়নে চলে যাই। তো মূল্যায়নের ক্ষেত্রে আমরা একটা গাণিতিক সমস্যা দিয়েছি। সমস্যাটা আমি একটু পড়ে শুনি আপনাদেরকে, যে সরল স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার গতি সমীকরণ দেওয়া আছে y = tan sin omega t plus delta, এবং আরেকটি কি দেওয়া আছে, আমাদের পর্যায়কাল দেওয়া আছে। পর্যায়কাল মানে হচ্ছে কি, আমরা সবাই জানি ক্যাপিটাল T 30 সেকেন্ড, এবং আদি সরণ সেটা হচ্ছে কত, 0.05 মিটার। আমাকে চাওয়া হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কত, দ্যাট মিনস ওমেগা কত, এবং আদি দশা, দ্যাট মিনস এই যে আদি দশা হচ্ছে ডেলের পরিমাণটি কত আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমরা যদি কৌণিক কম্পাঙ্ক নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি পাবো, তো আমরা জানি আমাদের আগের পড়াশোনা থেকে যে আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই ক্যাপিটাল T। তো আমরা পর্যায়কাল তো দেওয়া আছে আমাদের কাছে, তো সেটা কি হচ্ছে 2π ডিভাইডেড বাই ক্যাপিটাল T হচ্ছে কত, 30। দেন আমি কত পাচ্ছি, আমি যদি এখানে ভাগ করে ফেলি 15 দুগুণা 30, দ্যাট মিনস π ডিভাইডেড বাই 15, এবং এককটি কি দাঁড়াবে, রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার আমি আদি দশা নিয়ে কাজ করব। যেহেতু আদি দশা মানে হচ্ছে কি একদম শুরুতেই, তো যেহেতু শুরুতেই সেহেতু আমরা বলতে পারবো যে টি ইকুয়াল টু অবশ্যই 0 হবে। কারণ কি, যেহেতু আমরা আদি দশা শুরু থেকে শুরু করব, এই জন্য আমাদের শুরুতে সময় কত থাকে, 0 থাকে। এবং এই সময় বলে দেওয়া হচ্ছে আমাদের আদি সরণ কত, সেক্ষেত্রে আমাদের আদি সরণ যেটা হচ্ছে y = 0.05 মিটার। আমরা জাস্ট এক্সের জায়গায় এখানে শুধুমাত্র কি ব্যবহার করা হচ্ছে, ওয়াইটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এবার আমরা যদি সমীকরণ যেটি দেওয়া আছে সেখানে যদি আমরা মানগুলো বসাতে চাই, সেক্ষেত্রে কী পাবো, যে y হচ্ছে আমাদের 0.05 tan sin, আমাদের টির মান তো 0, দ্যাট মিনস ওমেগা ইন্টু 0 প্লাস ডেল। তাহলে কী পাবো আমরা এখানে, শুধুমাত্র সাইন ডেল পাচ্ছি আমরা। তাহলে আমরা কি পাচ্ছি, অর সাইন ডেল ইকুয়ালস টু 0.05 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 0.005। তাহলে যখন আমরা এখানে ডেল বের করতে চাইবো বা আদি দশা, কি পাচ্ছি, সাইন ইনভার্স 0.005। তাহলে যখন আমি এটা ক্যালকুলেটরে ব্যবহার করব, সেক্ষেত্রে আপনার তার একটি মান পাবেন, সেই মানটা আপনি একটু লিখে নেবেন। তাহলে আমরা কী করতে, খুব সহজে আমরা এখন যা আলোচনা করেছি বা যা পড়াশোনা করেছি ওগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারছি। তাহলে এবার কিছু অনুশীলনমূলক কাজ দিয়ে আপনাদের জন্য, যেমন প্রথমে যদি আমি বলি যে কালিক পর্যায়ক্রম কাকে বলে, যেটি আমরা আলোচনা করেছি, সরলচন স্পন্দন কাকে বলে তাও বলে দেওয়া হচ্ছে। আপনি নিজেরা বলার চেষ্টা করবেন, নিজেরা লেখার চেষ্টা করবেন। এবং একটি গত ম্যাথের মতো করে আরেকটি ম্যাথ দিয়েছি, যেখানের মধ্যে আমাদের সমীকরণ দেওয়া আছে, পর্যায়কাল আদি সরণ সবই দেওয়া আছে, আগের মধ্যে কৌণিক কম্পাঙ্ক এবং আমাকে আদি দশা নির্ণয় করতে হবে। আশা করি এই ধরনের সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। তাহলে এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।